আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ করছি সাধারণ জ্ঞানের আরও একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ফরাসি বিপ্লব সম্পর্কে। ইতিহাসে যে বিপ্লবগুলো সম্পর্কে সাধারণ জ্ঞানে কোশ্চেন এসে থাকে, ফরাসি বিপ্লব তার অন্যতম। এটা তো আপনারা খুব ভালো করেই জানেন। তাই আজকে আমরা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট, এর আগের এবং পরের ঘটনা সবকিছু সম্পর্কে জানব। প্রথমেই ফরাসি বিপ্লব শব্দটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। ফরাসি অর্থাৎ হচ্ছে ফ্রান্স, আর বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন বা বিপুল একটা বিশাল পরিবর্তন। সো এই বিশাল পরিবর্তন, ফ্রান্সের এই বিশাল পরিবর্তন, এই সময়টা ছিল হচ্ছে 10 বছর ধরে। কত বছর ধরে হয়? 10 বছর ধরে। এই 10 বছর ধরে মানে 1789 থেকে 1799, এই 10 বছর ধরে ফ্রান্সের আসলে বিশাল একটা পরিবর্তন হয়। এই বিশাল পরিবর্তনের সূচনাটা কিন্তু বাংলাদেশ থেকে। এটা যদি বলি আপনারা কি খুব একটা চমকে যাবেন, বা আপনারা কি একটু চিন্তা করবেন যে ভুল বললাম বা কি বললাম? এটা চিন্তা করবেন না? চলেন আমরা এই ঘটনাটার প্রেক্ষাপটটা শুরু থেকে শুরু করি। এই ঘটনাটা শুরু হচ্ছে 1757 সালে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ তো চিনেন, এই যে আমাদের বাংলাদেশের, মুর্শিদাবাদ মানে আমাদের বাংলাদেশের রাজশাহীর ঠিক পাশেই। এটা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়েছে। সেই মুর্শিদাবাদে 1757 সালের 23শে জুন একটা বিশাল যুদ্ধ হয়। ঠিক আছে, এই যুদ্ধের নাম কি? এই যুদ্ধের নাম আপনারা সবাই জানেন, পলাশীর যুদ্ধ। সেই যুদ্ধের ইতিহাস যদি পড়েন আপনারা, তাহলে দেখবেন কি সেই যুদ্ধে ইংরেজদের বিপক্ষে নবাবকে সাপোর্ট দিয়েছিল এই ফরাসিরাই। তার মানে বোঝা যাচ্ছে ইংরেজদের সাথে একটা ক্লাশ আছে ফরাসিদেরকে। এইটা একটা ঘটনা। এবং দ্বিতীয় ঘটনাটা আমরা বলি। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে 1776 সালের 1776, আর 1776 থেকে এই ঘটনাটা হচ্ছে 83 পর্যন্ত। এই সময়ের আর একটা ঘটনা। এখন আসেন যে এইখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে পলাশীর যুদ্ধে বাঙালিদেরকে এবং আমাদের নবাবদেরকে ফরাসিরা যথেষ্ট পরিমাণ সহায়তা করার চেষ্টা করছে ইংরেজদের বিপক্ষে। কিন্তু ফরাসিরা যে সহায়তাটা করছে সেই সহায়তাটা আমরা এবং আমাদের নবাবরা কেউই নিতে পারি নাই, যার ফলে বাংলা 190 বছরের জন্য পরাধীন হয়ে যায় বা ইংরেজদের কাছে চলে যায়। আমরা হয়ে যাই ইংল্যান্ডের উপনিবেশ বা ব্রিটিশ উপনিবেশ। কিন্তু ফরাসিরা কিন্তু দমে যায় নাই। ফরাসিরা যে কাজটা করছে, আমাদের এইখান থেকে মুর্শিদাবাদ থেকে সোজা চলে যায় সেই ওয়াশিংটনে, ইউএসএতে। সেইখানে গিয়ে এই ইউএসএও কিন্তু ব্রিটিশ উপনিবেশের মতো ছিল, ব্রিটিশরাই শাসন করত। সেই ওইখানে ইংল্যান্ডের বিপক্ষে ইউএসএর যে নাগরিক আছে তাদেরকে জাগ্রত করে তোলে এবং ব্রিটিশদের সেইখান থেকে পতন শুরু হয়। এই 1776 থেকে 1783 এই সময়টাতে দেখবেন আমেরিকার স্বাধীনতা আন্দোলন এবং আমেরিকার স্বাধীনতা লাভ। স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা লাভ বলতে তাদের বিজয় হিসাবে এটাকে ধরে, কিন্তু স্বাধীনতা হিসাবে এটাকে ধরে। যেমন আমাদের 26শে মার্চকে আমরা ধরি হচ্ছে স্বাধীনতা দিবস। ওই দিনকে আমরা স্বাধীনতা অর্জন করে ফেলছি? না, স্বাধীনতা অর্জন করি নাই, কিন্তু স্বাধীনতা অর্জনের জন্য চূড়ান্ত যুদ্ধ শুরু করছি আমরা সেই 26শে মার্চে, মানে 1971 সালে। আর আমরা একদম সব শত্রুমুক্ত করে ফেলি কবে? শত্রুমুক্ত করে ফেলি 16ই ডিসেম্বর 1971। আর 16ই ডিসেম্বরকে আমরা কি বলি? বিজয় দিবস। আমেরিকারও ঠিক তেমন, যে এইটা স্বাধীনতা দিবস আর এইটা বিজয় দিবস। সো এই আমেরিকাকে সরাসরি ওই যুদ্ধে সহায়তা প্রদান করে কারা? ফ্রান্স বা ফরাসিরা। এবং এই যুদ্ধে আমেরিকা তাদের ফরাসিদের যে সহায়তা, সেই ফরাসির সহায়তাটা সর্বোচ্চ মাত্রায় লুফে নেয় এবং ব্রিটিশদেরকে পরাজিত করে তাদের দেশে ফেরত পাঠায়। তারা আমেরিকারা নিজের দেশ নিজে স্বাধীন করে ফেলে। এবং এই যে ইউএসএ স্বাধীন হয়, এই স্বাধীনতার ফলস্বরূপ ইউএসএর যে স্ট্যাটু অফ লিবার্টি আছে, সেই স্ট্যাটু অফ লিবার্টি কিন্তু ফ্রান্সের গিফট করা বা ফরাসিদের গিফট করা। আর ফ্রান্সের যে আইফেল টাওয়ার আছে, এই আইফেল টাওয়ারটা কিন্তু ইউএসএর গিফট করা। ঠিক আছে, সো আমরা এখন মূল ঘটনায় আসি। বিপ্লব একটা ছোঁয়াচে জিনিস। এই জিনিসটা কিন্তু আমাদের বিখ্যাত মনীষীরা, বিখ্যাত কবি, বিজ্ঞানীরা বলে থাকেন। এটা আমরা সাম্প্রতিক সময়েও যদি আমরা একটু দেখি, সাম্প্রতিক সময়ে দেখবো যে আমরা বাংলাদেশে বিশাল একটা বিপ্লব করেছি, কিন্তু এই বিপ্লবের কিন্তু একটা অনুপ্রেরণা ছিল। একটা দেশকে দেখে আমরা এই কাজটা করছি, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী, আমাদের পাশেই একটা দেশ, সেটার নাম হচ্ছে শ্রীলঙ্কা, সাউথ এশিয়ার দেশ।
তাদেরকে দেখে আমরা বিপ্লবটা করি। আমাদের দেখা দেখি পাকিস্তান কিন্তু একটা বড় আন্দোলন গড়ে তোলে, যদিও তারা শেষ পর্যন্ত সফল হতে পারেনি। এরপরে আমরা দেখেছি নেপালে আন্দোলন হচ্ছে, ইন্দোনেশিয়ায় আন্দোলন হচ্ছে। বিপ্লবের ব্যাপারটা হচ্ছে ছোঁয়াচে, এক জায়গা থেকে দেখলেই আরেক জায়গায় চলে যায়। ঠিক একইভাবে এই 1776 থেকে 83 এই সময়টাকে দেখে এই সময়তে চলে যায় ফরাসিরা, তাদের নিজেদের দেশে সংস্কার করার চেষ্টা করে। কেন, কি সংস্কার করার চেষ্টা করে? ইউএসএ যেমন গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হওয়া শুরু করে তখন 1783-তে, তারাও কিন্তু গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হতে চায়। কেন? এই যে রাজা ষোড়শ লুইয়ের কথা এখানে লেখা আছে, এই রাজা ষোড়শ লুই হচ্ছে রাজতান্ত্রিক শাসকের একটা উদাহরণ মাত্র। সে ছিল অযোগ্য শাসক। কেন অযোগ্য? কারণ সে তার রাজ্যের সমস্যাগুলো সমাধান করতে পারতেছিল না। সে নিজেও যোগ্য ছিল না, ধরো খাইতো, ঘুমাইতো, তারপরে হচ্ছে যে এই নাচানাচি করতো, এই সব আনন্দ ফুর্তি করতো। তো সে আসলে তার রাজ্যের সমস্যাগুলো কি করতে পারতেছিল না, সমাধান করতে পারতেছিল না। তার জন্য তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে যে অযোগ্য শাসক। তো তার দুর্বল নেতৃত্বের কারণে এই জিনিসটা হয়। তার মানে রাজতন্ত্র থেকে বেরিয়ে আসতে চাচ্ছিল। কিন্তু এইখানেও কিন্তু আমরা রাজতন্ত্র থেকে বেরিয়ে আসতে দেখি ইউএসএ কে, রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে তারপরে আমরা গণতান্ত্রিক ধারায় ইউএসএ কে পরিচালিত হইতে দেখি। সো বিপ্লবের কারণের মধ্যে প্রথম কারণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ষোড়শ লুইয়ের দুর্বল নেতৃত্ব। আর এইটা হচ্ছে রাজতান্ত্রিক শাসনের কেন উদাহরণ বলতেছি, কারণ এই ষোড়শ মানে হচ্ছে যে 16, ঠিক আছে, লুই বংশের 16তম রাজা। এর আগেও লুই নামে আরো 15 জন ছিল, বোঝা যাচ্ছে, ঠিক আছে। সো একই বংশের একই মানে বাবা ছেলে রাজা হয়ে যাবে, তারপর রাজার ছেলে আবার রাজা হবে, এই জিনিসটা কি শোভা পায় যদি তার যোগ্যতা না থাকে? যদি যোগ্যতা থাকে তাহলে ভিন্ন ব্যাপার, কিন্তু যদি যোগ্যতা না থাকে তাহলে সে রাজা কেন হবে? এই জিনিসটার থেকে বেরিয়ে আসার জন্য বেশ কিছু কারণ হয়। আর ফরাসি বিপ্লবেও আরো বেশ কিছু কারণে হয়। সেই কারণগুলো আমরা দেখি। একটা কারণ হচ্ছে বিশাল বৈষম্য। কাদের প্রতি বৈষম্য? ফরাসি বিপ্লবে আসলে 3টা স্টেট বা 3টা শ্রেণী ছিল। শ্রেণী কি? 3টা শ্রেণী আসলে কি কি? যদি সহজভাবে বলতে যাই, 3টা শ্রেণী আসলে কি? একটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, একটা হচ্ছে উচ্চ শ্রেণী, আর বাকি যা আছে সব হচ্ছে গরিব শ্রেণী। এখন গরিব বললে অনেকে রাগ করবে, আসলে এই ব্যাপারটি একটু বুঝাই বলি। ফ্রান্স কিন্তু তৎকালীন খ্রিস্টান একটা দেশ। হ্যাঁ, আমরা যেমন মুসলিম দেশ, আমাদের যেমন মুসলিমদের ধর্মগুরু যারা, তাদেরকে আমরা কি বলি? মাওলানা বলি, হুজুর বলি। হ্যাঁ, ফ্রান্স তো তৎকালীন হচ্ছে কি দেশ? হচ্ছে খ্রিস্টান দেশ। খ্রিস্টানদের যারা ধর্মগুরু আছে তাদেরকে কি বলে? তাদেরকে বলে হচ্ছে যাজক, ঠিক আছে। এই যাজকরা ছিল, তারপরে ছিল উচ্চবিত্তরা ছিল, এরা ছিল হচ্ছে 2%, ঠিক আছে। অনেক জায়গায় বলে হচ্ছে 2% বা 3%, অনেক জায়গায় বলে, ঠিক আছে। ধরে নিলাম এটা 3%, ঠিক আছে। এখন যদি আমরা এর মধ্যে যাজকরা ছিল একটা শ্রেণী, যাজকদের মধ্যে কিন্তু আমার প্রকারভেদ ছিল, সাদা যাজক, কালো যাজক। সাদা যাজক, কালো যাজক মানে হচ্ছে গায়ের রং যে সাদা কালো তা না, যাজকদের যে পোশাক, ঠিক আছে, সেই যাজকদের পোশাক, যারা যাজকদের মধ্যে উচ্চ বংশীয় ছিল তারা পড়তো সাদা, আর যারা যাজকদের মধ্যে নিম্ন বংশীয় ছিল, নিচের বংশীয় ছিল, তারা পড়তো কালো। সো এই যাজকদের একটা ব্যাপার ধরায়, সেই যাজকরা হচ্ছে কর দিত না। কিন্তু যাজকরা কিন্তু সংখ্যায় কম ছিল না। যাজকরা যদিও আমরা ধরি যে সংখ্যায় 1% ছিল, ফ্রান্সের মোট জনগোষ্ঠীর কত পার্সেন্ট? 1%। কিন্তু 1% হইলেও তারা কিন্তু সম্পত্তি দখল করে রাখছিল 20%-এর মতো। তার মানে বোঝা যাচ্ছে কি, তারা জনসংখ্যায় কম হইতে পারে কিন্তু তাদের সম্পত্তির অভাব ছিল না। এইটা হচ্ছে যে একটা শ্রেণী। আর একটা শ্রেণী হচ্ছে আরো উচ্চ বংশীয়, ঠিক আছে। সেই শ্রেণীর কাছে তার নিশ্চয়ই আরো বেশি সম্পদ ছিল। কিন্তু 3 নাম্বার শ্রেণী, যেই গরিব শ্রেণী বললাম, সেই গরিব শ্রেণী কারা? এই আমার আপনার মতো মানুষরা, যারা হচ্ছে যে কৃষি কাজ করতো, যারা হচ্ছে শ্রমের উপর নির্ভরশীল, তারাই হচ্ছে গরিব শ্রেণী। তাদেরকেই কিন্তু বেশি কর দিতে হইতো বা করের বোঝা বহন করতে হইতো। এই যে অতিরিক্ত করের বোঝা বহন করতে হইতো এই 3rd স্টেজের উপর এসে, ঠিক আছে। তার মানে এই যে এইখানে দেখা যাচ্ছে কি, এইখানে হচ্ছে যে ঘাড়ে বসে বসে চলতেছে এমন ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এরকমই, যে কর দিচ্ছে কারা? যে কৃষক মাটির থেকে ফসল ফলাচ্ছে এবং তাদেরকে দিচ্ছে, এবং করও তারাই দিচ্ছে, ঠিক আছে। তার মানে এইটা একটা বিশাল বৈষম্য। এই বৈষম্যের কারণেই কিন্তু ফরাসি বিপ্লব অনিবার্জিত হয়ে পড়েছিল। এখন ফরাসি বিপ্লবে আরো কি হয়? একটা বিপ্লব সংগঠিত হওয়ার আগে সেই বিপ্লবের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় কিন্তু অর্থনৈতিক কারণ।
কারণ একটা দেশ বা সমগ্র বিশ্বের প্রত্যেকটা দেশ পরিচালিত হয় কিন্তু অর্থনৈতিক সিস্টেমের উপর। যখন একটা দেশের অর্থনৈতিক সিস্টেম ভেঙে পড়ে, আসলে সেই দেশের প্রত্যেকটা মানুষের কোমর ভেঙে পড়ে, সেই দেশের প্রত্যেকটা মানুষের পেটে গিয়ে লাথি লাগে। তাই এই অর্থনৈতিক কারণ প্রত্যেকটা বিপ্লবে একটা বড় কারণ। 2024 সালের বাংলাদেশের আন্দোলন যদি দেখি আমরা, হ্যাঁ, বাংলাদেশের বিপ্লব যদি দেখি, দেখব কি এই অর্থনৈতিক দুর্দশা, বৈষম্য, অর্থনৈতিক অনাহার, মানে ক্ষুধাই অনাহারে থাকা, এইটা একটা বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক, এরপরে 1971 সালের বাংলাদেশের আন্দোলন যদি আমরা দেখি, সেখানে দেখব 6 দফার যে দাবি আছে না, সেই 6 দফার দাবির পরে মানে ঘুরে ফিরে গিয়েই তো যুদ্ধটা হয়। 6টা দফার মধ্যে আমরা দেখব 3টা দফা, ঠিক আছে, 6 দফার মধ্যে আমরা 3টা দফায় দেখব হচ্ছে অর্থনৈতিক বা ইকোনমিক্যাল দফা। তার মানে অর্থনীতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা বিপ্লবের ক্ষেত্রে বা প্রত্যেকটা দেশের ক্ষেত্রে, প্রত্যেকটা কার্যক্রমের ক্ষেত্রে। আজকে আপনি বলেন যে কার্যক্রমগুলো আমরা সকাল থেকে রাত পর্যন্ত করতেছি, বা রাতে ঘুমানোর পরে যে কার্যক্রমগুলো করতেছি, এগুলো কিন্তু সবগুলো অর্থনীতির কারণেই সংঘটিত হচ্ছে, বা অর্থনীতির কারণে এটার স্বাভাবিক চালচলন ঠিক আছে। যখন আমাদের কাছে অর্থ থাকবে না, অর্থনৈতিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়বে, তখন কিন্তু এই চালচলনগুলো স্বাভাবিক থাকবে না। তার মানে প্রত্যেকটা বিপ্লবের অর্থনৈতিক একটা কারণ থাকবে। সো এই অর্থনৈতিক কারণের মধ্যে আমরা দেখব দুর্নীতি, অপচয়, যুদ্ধ বা এইগুলো, কৃষকদের উপর অতিরিক্ত কর, তারপরে খাদ্য সংকট, দুর্ভিক্ষ, এই জিনিসগুলোর ফলে কিন্তু এই যে বিপ্লবটা, সেই বিপ্লবটা আরো অনিবার্জিত হয়ে পড়েছিল বা অবিসম্ভাবী হয়ে পড়েছিল। এখন আমরা 3জন বিখ্যাত ব্যক্তিত্বকে দেখব বা বিখ্যাত মানুষকে দেখব, যারা এই ফরাসি বিপ্লবে সরাসরি অংশগ্রহণ না করেও কি করেছে, সরাসরি অংশগ্রহণ না করেও বিপ্লবীদের বিপ্লব করতে সহায়তা করেছে বা বিপ্লবীদেরকে দিয়ে বিপ্লব করিয়েছে। কিভাবে করিয়েছে? তাদের লেখার মাধ্যমে, তাদের লেখনীর মাধ্যমে। আমরা যদি 1971 সালের যুদ্ধে ফেরত যাই, মানে ঘটনাতে, তাহলে আমরা দেখব সবাই যে যুদ্ধ করেছে মাঠে নেমে, সবাই যে অস্ত্র হাতে যুদ্ধ করেছে, ব্যাপারটা কিন্তু তা না। যুদ্ধ করতে পিছন থেকে অনেকে ইন্সপিরেশন জোগিয়েছে, অনেকে তাদেরকে কি জোগিয়েছে, অনেকে তাদেরকে আত্মবিশ্বাস জুগিয়েছে। কিভাবে? তখন জয় বাংলা নামক একটা পত্রিকা ছিল, সেই পত্রিকায় লেখালেখির মাধ্যমে, তখন রেডিওতে খবর প্রচারের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে তাদের আত্মবিশ্বাস জোগাতে সহায়তা করেছে। তারপরে আমরা দেখব হচ্ছে যে রেডিওতে যেসব গান হতো, রেডিওতে যেসব অনুষ্ঠান হতো, সেই সব অনুষ্ঠান কিন্তু বিপ্লবীদেরকে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে শক্তিশালী করেছে, মুক্তিযোদ্ধাদেরকে আত্মবিশ্বাসী করেছে। ফরাসি বিপ্লবে একইভাবে ভলতেয়ার, রুশো আর মন্টেস্কু, এই 3জন কিন্তু কি করেছে? এই 3জন হচ্ছে যে তাদের লেখনের মাধ্যমে এই বিপ্লবে বড় একটা অবদান রাখতে সাহায্য করেছে। এখন স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ, এই 3 মূল মন্ত্রে কিন্তু ফরাসি বিপ্লবটা হয়। তার মানে ফরাসি বিপ্লবে 3জন দার্শনিকের সাথে আমরা পরিচিত হলাম, একটা হচ্ছে ভলতেয়ার, একটা হচ্ছে রুশো, একটা হচ্ছে যে মন্টেস্কু। এর মধ্যে মন্টেস্কু কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পক্ষে ছিল, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, ঠিক আছে, রাজা থাকবে কিন্তু এই রাজাটা নির্বাচিত হবে নিয়মতান্ত্রিকভাবে। এরপরে আমরা আসি এই বিপ্লবের প্রধান ঘটনাসমূহ আমরা দেখব। হ্যাঁ, বিপ্লবের ঘটনা থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। বিপ্লবের ঘটনার মধ্যে প্রথম যে ঘটনা, সেটা হচ্ছে যে সভা আহ্বান, এটা হচ্ছে 1789 সালে। এখন তৎকালীন, আমি বললাম না যে অযোগ্য শাসক ষোড়শ লুই, সেই ষোড়শ লুইয়ের কথাটা আমি ধরি। ষোড়শ লুইয়ের ব্যাপারটা যদি দেখি, ষোড়শ লুই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, ওই যে 3টা শ্রেণীর কথা বললাম, এই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কথা শুনে তাদের সুবিধার্থে একটা আইন সভা আহ্বান করে। সেই আইন সভা যেখানে হয়, সেই জায়গার নাম হচ্ছে টেনিস কোর্ট, ঠিক আছে, টেনিস কোর্ট। হ্যাঁ, এই টেনিস কোর্টে যে সভা আহ্বান করা হয়, সেই সভাতে কি হয়, সেই সভাতে তৃতীয় যে শ্রেণী, শ্রমিক শ্রেণী, হ্যাঁ, এই শ্রেণীকে কিন্তু কি করা হয় না, এই শ্রেণীকে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। তাদেরকে বৃষ্টির মধ্যে টেনিস কোর্টে আর্মির দ্বারা গার্ড দিয়ে তাদেরকে বাইরে দাঁড় করে রাখা হয়। কিন্তু তারাই তো হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা, বললাম না 97 বা 98%, 97 অর 98%, ঠিক আছে, 98%, কোথাও কোথাও 97 লেখা, কোথাও কোথাও 98, বাট আমরা দুইটাই লিখলাম, কিন্তু কখনো এটা সংখ্যা আসে না।
বিশেষ করে সাধারণ জ্ঞান প্রশ্নে কখনো সংখ্যা আসে না। যদি সেটা ইন্টারমিডিয়েট হয় বা কোনো লিখিত প্রশ্ন হয় তাহলে হয়তো সংখ্যাটা আপনি বসাতে পারেন, তবে সাধারণত এইগুলো সংখ্যা দিয়ে প্রশ্নটা করে না কত পার্সেন্ট ছিল। এরপরে আর একটা বড় বিষয় হচ্ছে বাস্তিল দুর্গের পতন। বাস্তিল দুর্গটা কি ছিল আগে বলি। বাস্তিল দুর্গ ছিল একটা কারাগার। হ্যাঁ, বাস্তিল দুর্গ একটা কারাগার ছিল। যেহেতু এটা একটা কারাগার তাই এখানে কি ছিল, বাস্তিল দুর্গ কারাগার ছিল। এখানে কি ছিল, প্রচুর পরিমাণ অস্ত্র মজুদ ছিল। যখন এই বিপ্লবটা হয়, হ্যাঁ, এই বিপ্লবের সময় আমরা একটু আগে দেখলাম যে অতিরিক্ত কর আদায়, খাদ্য সংকট, দুর্ভিক্ষ। তখন ফ্রান্সের গ্রামের মানুষরা কিন্তু এই দুর্ভিক্ষতে অতিষ্ঠ হয়ে পড়েছিল। অতিষ্ঠ হয়ে কি করলো, অতিষ্ঠ হয়ে শহরে চলে আসলো এবং এই বিপ্লবে অংশগ্রহণ করার প্রস্তুতি নিতে থাকলো। অংশগ্রহণ কিভাবে করলো দেখাই। কারণ এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য কি হয় যে ফরাসি বিপ্লবটা এর আগ পর্যন্ত, বাস্তিল দুর্গের পতনের আগ পর্যন্ত এই বিপ্লবটা চলতেছিল হচ্ছে যে একটা পলিটিক্যাল বিপ্লব আর কি। এখানে অস্ত্রের কোনো ব্যবহার হয়নি তখন পর্যন্ত, ঠিক আছে। এই 97 বা 98% যে জনগণ আছে, ঠিক আছে, তারা কিন্তু কি করলো, তারা হচ্ছে যে নিজেরা নিজেদের পার্লামেন্ট গঠন করলো বা নিজেরা নিজেদের সভা আহ্বান করলো। তারা রাজাকে এইটা বুঝাইলো যে তুমি আমাদেরকে টেনিস কোর্টে ঢুকতে দিবে না, সমস্যা নাই, আমরা নিজেরাই কি করব, আমরা নিজেরাই নিজেদের সভা আহ্বান করতে পারি, আমাদের ওই জনবল আছে। সো বাস্তিল দুর্গের পতন এই আন্দোলনটাকে, এই বিপ্লবটাকে সম্পূর্ণ আর্মডে নিয়ে গেল বা অস্ত্রে নিয়ে গেল। কেন? কারণ এই যে বাস্তিল দুর্গের ওইখানে যখন বাস্তিল দুর্গের পতন হয় তখন বাস্তিল দুর্গে যারা বন্দী ছিল বা অপরাধী যারা বন্দী ছিল তারা সব ছাড়া পেয়ে যায়। তারপরে কি হয়, ওই বাস্তিল দুর্গে যেসব অস্ত্র ছিল মজুদ ছিল সব সাধারণ মানুষের কাছে চলে যায়। আবার বাস্তিল দুর্গে যারা কারারক্ষী ছিল, কারাবন্দী যারা আছে তাদেরকে যারা রক্ষা করতো বা তাদেরকে যারা গার্ড দিত, তারপরে যারা ওই জেল সুপার ছিল বা দায়িত্বে ছিল, তাদের সবাইকে হত্যা করা হয়। এই হত্যা করার ফলে কি হয়, এই আন্দোলনটা বা এই বিপ্লবটা একটা অস্ত্র বা রক্তক্ষয়ী রূপ নিয়ে নেয়। এরপরে আসি, মানবাধিকার সনদ করা হয়। মানবাধিকার সনদ এটা 1798 সালে। হ্যাঁ, এইগুলো করার পরে মূলত হচ্ছে ষোড়শ লুইয়ের পতনটা আসলে ওই সময় হয়ে যায়। এখন বিপ্লব পরবর্তী সময়ে আমরা নতুন সংবিধান দেখতে পাই। নতুন সংবিধান কোনটা? নতুন সংবিধানটা হয় 1791 সালে, আসলে আরো 2 বছর পর নতুন সংবিধান হয়। এই সংবিধান থেকে কিন্তু আমরা আবার আগামী 4টা দল দেখতে পাবো। 4টা দল কি কি, আমরা 4টা দল কিভাবে আমরা সেটা বলি যে এই নতুন সংবিধানের পরে এইখান থেকে আমরা 4টা দল দেখতে পাবো। এই সংবিধানের পরে পার্লামেন্টে কেউ বসতো হচ্ছে সামনে, কেউ ডানে, কেউ বামে, কেউ মাঝখানে। যারা সামনে বসতো তারা হচ্ছে স্বাভাবিকভাবে যে রাজতন্ত্র ছিল সেই রাজতন্ত্রের পক্ষে স্বাভাবিক ছিল। যারা ডানে বসতো তাদেরকে বলা হচ্ছে ডানপন্থী। তারপরে যারা বামে বসতো তাদেরকে বলা হচ্ছে বামপন্থী। এখন বামপন্থী জিনিস আর ডানপন্থী জিনিস বর্তমানে কিন্তু আপনারা খবরের কাগজে প্রচুর পরিমাণে দেখেন। এখন অনেকে প্রশ্ন করেন এই বাম জিনিসটা কি আর ডান জিনিসটা কি, এটা বলতেছি 1 মিনিট আগে। মধ্যমপন্থী যারা ছিল তাদের কথা বলে নি। মধ্যমপন্থী তারা আসলে না বামে না ডানে, কোনো দিকেই না, তারা হচ্ছে মাঝখানে এবং সব জনগণ যেইটাতে কমফোর্টেবল তারা সেটার সাথেই যাইতো। কিন্তু বাম আর ডানের একটা পার্থক্য আছে, সেটা কি? ডানের পার্থক্যটা আগে বলি। ডান হচ্ছে বেশিরভাগ জনসংখ্যা যেই দিকে, ডান হচ্ছে সেই দিকে, মানে যেই দিকে বাতাস সেই দিকেই নৌকার পাল, এটা হচ্ছে ডানপন্থী। আর বামরা হচ্ছে সবসময় উল্টা দিকে, মানে সমাজে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে ম্যাক্সিমাম টাইমে কাজ করে যারা, তাদেরকে বাম বলি। কেন বলি? কারণ ডানরা হচ্ছে, যারা ডান তারা ম্যাক্সিমাম টাইমে একটু কট্টরপন্থী হয়। তারা যে নিয়মতান্ত্রিক অবস্থা পরিচালিত আছে সেই নিয়মতান্ত্রিকেই থাকতে চায়, সেই নিয়ম ভাঙতে চায় না। কিন্তু যারা বামপন্থী আছে তারা চায় হচ্ছে সিস্টেমের পরিবর্তন। হ্যাঁ, তারা একটা চেঞ্জ চায়। কিন্তু ডানপন্থী যারা আছে তারা চেঞ্জ চাবে না, তারা ম্যাক্সিমাম টাইমে কট্টরপন্থী হয়। যেমন বর্তমান বাংলাদেশে ডানে বামে তাকালে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কারা ডান কারা বাম। আচ্ছা, বামদেরকে নিয়ে অনেক কথা হয়। কেন বামদেরকে নিয়ে কথা হয় এই কারণটা একটু বলি। কারণ বামরা হচ্ছে তারা যারা হচ্ছে যে অল্প সংখ্যক যে জনগোষ্ঠী থাকে তাদেরকে নিয়েও কথা বলতে চাই। কিন্তু এখানে একটা সমস্যা আছে। যেমন বর্তমান বাংলাদেশকে যদি আমরা ধরি, আমরা
কথায় কথায় বলি কিন্তু যে 95% মুসলমানের দেশে এইটা কেন হবে সেইটা কেন হবে এরকম বলি না, এই কথা কিন্তু আমরা না বললেও নিজেরা অনেক শুনছি কিন্তু, তাই না? আপনারা প্রত্যেকেই শুনছেন। এখন আসেন বাংলাদেশের বর্তমান, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি বাংলাদেশের বর্তমান 95% জনগণ হচ্ছে মুসলিম, আর বাকি 10% অন্যান্য অনেক ধর্মের, এর মধ্যে হিন্দু আছে সবচেয়ে বেশি, তারপরে বৌদ্ধ, খ্রিস্টান, এছাড়া আরো আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এরকম আরো বেশ কিছু আছে। এখন আসি আমরা হিন্দুদের কথা, বাকি 10% যারা, তাদেরকে একটা কাতারে ফেলালাম। 10%, এই 10%কে আমরা কোন কাতারে ফেলালাম? একটা কাতারে ফেলালাম, আর 90%কে একটা কাতারে ফেলালাম। ডানপন্থী যে সংগঠনগুলো আছে বা ডানপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, ওরা সবসময় চিন্তা করবে এই 90% নিয়ে। তাদের মাথা ব্যথার মধ্যে ম্যাক্সিমাম টাইমে এই 10% থাকে না। কেন থাকে না? এটার একটা বড় কারণ হইতে পারে যে এইখানে গণতান্ত্রিক উপায়ে 90% ভোট পাওয়া মানে সে জিতে যাওয়া বা সে ক্ষমতায় চলে যাওয়া, এই 10% নিয়ে খুব একটা মাথা ঘামাতে হয় না। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বামরা কিন্তু ক্ষমতায় যায় না। হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায় বামরা কি করে না, ক্ষমতায় যায় না। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি, আমাদের যে বামতান্ত্রিক যে দলগুলো আছে, বামের যে দলগুলো আছে, তারা কিন্তু ক্ষমতায় যাইতে পারে না। তারা কি করে? এই 10% নিয়ে চিন্তা করে 10% কিভাবে করবে। এখন ব্যাপারটা হয় কি, তারা এই 10%-এর চিন্তা করতে গিয়ে এই যে আছে 90% আছে, এদের এগেইনস্টে চলে যায়, এদেরকে শত্রু বানিয়ে ফেলে। এমনভাবে তারা উপস্থাপন করে ম্যাক্সিমাম টাইমে, তারাও কট্টরপন্থী হয়ে গিয়ে মানে এই 10%-এর পক্ষ নিতে গিয়ে তারা 90%-কে শত্রু বানিয়ে ফেলে। এইটা হচ্ছে মূলত বাম আর ডানের পার্থক্য। তারপরে মধ্যপন্থী যারা, তারা হচ্ছে যে ডান বাম সবাইকে সমন্বয় করে চলার চেষ্টা করে। আমাদের আসলে ওই পন্থী হওয়া উচিত। তারপরে আমরা এই ফরাসি বিপ্লবের পতন, মানে ষোড়শ লুইয়ের পতনের পরে কয়েকটা ঘটনা যদি দেখি, সেটা হচ্ছে যে রাজতন্ত্রের পতন। ফরাসি বিপ্লবে মূলত যে কাজটা হয় সেটা কি, রাজতন্ত্রের পতন হয়ে যায়। রাজতন্ত্র কোনটা? ওই যে লুই বংশের যে রাজা, তাদের পতন হয়ে যায় গেল। এটা কবে হয়? 1792 সালে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এখন বর্তমানে যদি আমি বলি আমাদের দেশের নাম কি, তাহলে কি বলবেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই যে আমাদের এইখানে গণ এবং প্রজাতন্ত্রী, প্রজাদের দ্বারাই কিন্তু এই দেশ নিয়ন্ত্রিত হয় বা এই দেশ পরিচালিত হয়। আমরা প্রজারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করি, সেই আমাদেরকে প্রচলিত করে বা সেই পরিচালিত করে আমাদেরকে। মেন ব্যাপারটা কি, প্রজাদের হাতে সব কিছু। এরপরে 1793 আর 1794 এইখানে জেরন্ডিক্স আর জেকোভিন, জেরন্ডিক্স আর জেকোভিন নামক দুইটা দল আসে, যারা মানে বিপ্লবের 4টা দল হয়ে যায় বললাম না, এই 4টা দলের মধ্যে 2টা দল আসে যারা হচ্ছে বিপ্লবটাকে আসলে টিকিয়ে রাখার চেষ্টা করে। জেরন্ডিক্সটা আসলে ওইভাবে গুরুত্বপূর্ণ না, জেরন্ডিক্সটা এর আগেই শেষ হয়ে যায়। কিন্তু জেকোভিন যে দলটা, সেই দলটা বিপ্লবটাকে টিকিয়ে রাখার জন্য তারা অস্ত্রের রাজত্বও কায়েম করে ফেলে। এটা কিন্তু শুধুমাত্র ফরাসি বিপ্লব যে তা না, বিপ্লব পরবর্তী সময়ে প্রত্যেকটা দেশের প্রেক্ষাপটই সেম। অনেকে বলে যে বাংলাদেশের বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবীরা কেন রাজনৈতিক দল গঠন করলো, বলে না অনেকে। আসলে ব্যাপারটা হচ্ছে এমনই যে বিপ্লব যারা করে পরবর্তী সময়ে তারা বিপ্লবটাকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে। যেমন বাংলাদেশের কথা বলে নেপালকে দিয়ে উদাহরণ দেওয়া হতো কয়েকদিন আগেই, যে নেপালের ছাত্ররা তো এই যে বিপ্লব করছে, কিন্তু তারা তো আবার পড়ার টেবিলে ফিরে গেছে। বাংলাদেশের ছাত্ররা যারা এই বিপ্লব করছে, যে বা যারা এই আন্দোলন করছে, তারা কেন পড়ার টেবিলে ফিরে না গিয়ে রাজনীতির টেবিলে চলে গেল? ব্যাপারটা হচ্ছে, আজকে আমি একটা খবরে দেখলাম নেপালে যারা বিপ্লব করছিল তারা মিলে একটা রাজনৈতিক দল গঠন করতে চায়, তারা ইলেকশন করতে চায়। বিশ্বের প্রত্যেকটা বিপ্লবেই কিন্তু এই ঘটনাই ঘটে। আপনি আমাকে বিশ্বাস না করতে পারেন, আপনি আমাকে বলতে পারেন হচ্ছে যে এক দলের সাপোর্ট নিচ্ছি, আমি আসলে কোনো দলের সাপোর্ট নিচ্ছি না। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা বিপ্লব পরবর্তী সময়ে একই রকম ঘটনা ঘটে। যারা বিপ্লব ঘটায় তারা পরবর্তীতে বিপ্লবটা টিকিয়ে রাখার জন্য সর্বোত্তক চেষ্টা করে, প্রয়োজন হলে অস্ত্র হাতে তুলে নেয়, প্রয়োজন হলে রাজনীতিতেও সে নেমে যায়। এরপরে দেখবো আমরা আতঙ্কের রাজত্ব। এই যে রবস্পিয়ারের আতঙ্কের রাজত্ব, এই রবস্পিয়ার হচ্ছে এই ফরাসি বিপ্লবের অন্যতম বড় নাম। এই রবস্পিয়ার। আর শেষে আমরা দেখব হচ্ছে নেপোলিয়নকে। ঠিক আছে, নেপোলিয়নের ক্ষমতা গ্রহণ এবং বিপ্লবের সমাপ্তি। বিপ্লবের সমাপ্তির আগে আমি একটা কথা বলি, নেপোলিয়নের ক্ষমতা গ্রহণের মাধ্যমে যে ফরাসিদের জীবনে সুখ শান্তি চলে আসে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে
ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন হয়, সিস্টেমে কিছু পরিবর্তন আসে, কিন্তু মানুষের দুঃখ দুর্দশা এগুলো কিন্তু যায় না। একইভাবে আমাদের বিপ্লবে আসেন, আমাদের বিপ্লবের ফলে সরকার পতন হয়েছে, সিস্টেমে কিছু পরিবর্তন আসছে, কিছু ভালো জিনিস হয়েছে, উল্টা কিছু খারাপ জিনিসও হয়েছে, কিন্তু আমাদের দুঃখ দুর্দশা কি গেছে? যায় নাই। যদি বিশ্বাস না করে থাকেন, আজকের বাজারে যান, কাঁচা বাজারে গিয়ে দেখবেন, বুঝতে পারবেন যে আমাদের দুঃখ দুর্দশা কেন চাই নাই। কারণ আমরা শুধু সরকারটা পরিবর্তন করতে পারছি। সরকারের পরে যে স্তরগুলো থাকে, আমলার স্তর থাকে, আমাদের বিভিন্ন যে বাজারগুলোতে মধ্যস্থতাকারী স্তরগুলো থাকে, তারাই হচ্ছে সুবিধাবাদী। সারা জীবন তারা সুবিধা নিয়ে আসছে, ভবিষ্যতেও নিবে। তাদেরকে যদি আমরা সরাতে পারি, সেইটা হবে আমাদের সত্যিকারের বিপ্লব। শুধুমাত্র সরকার সরিয়ে দিয়ে, এমন না যে আমি সরকার সরিয়ে দেওয়ার পক্ষে না, আমি যেটা হয়েছে ঠিক আছে, কিন্তু আর বিপ্লবের জন্য আরো অনেক কিছু প্রয়োজন। ফরাসি বিপ্লবেও যেটা হয় নাই, বর্তমানে বাংলাদেশের বিপ্লবেও সেটা হয় নাই। এই নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। কেন শিশু বলা হয়? কারণ এই 1789 সালে যখন বিপ্লবটা হয়, নেপোলিয়ন তখন ছোট। নেপোলিয়ন নিজেকে ফরাসি বিপ্লবের সন্তান হিসাবেও বলেছেন। পরবর্তীতে 1799 সালে 10 বছর পরে নেপোলিয়ন যখন ক্ষমতা নেয়, মানুষের দুঃখ দুর্দশা শেষ হয়নি, কিন্তু নেপোলিয়ন এসে অনেকগুলো সংস্কার করছে। যেমন বর্তমানে বাংলাদেশে ইউনূস সরকার আসার পরেই, 24 সালের 8ই আগস্ট ইউনূস সরকার আসার পরেই কিন্তু অনেকগুলো সংস্কার হাতে নিছে। শিক্ষা কমিশন সংস্কার, সংবিধান সংস্কার, রাজনৈতিক সংস্কার, এরকম অনেক সংস্কার। নেপোলিয়নও কিন্তু একইভাবে সেই শিক্ষা, ধর্ম, এই জিনিসগুলো সংস্কার করা নিয়েই কাজ করছিল। মিল পাচ্ছেন? আসলে প্রত্যেকটা বিপ্লবী কিন্তু একইভাবে, গল্পগুলো কিন্তু এক, কিন্তু চরিত্রগুলো আলাদা প্রত্যেকটা বিপ্লবে। ঠিক আছে, আমরা এরপরে দেখি এই বিপ্লবের ফলাফলে আসি। হ্যাঁ, বিপ্লবের ফলাফলে আমরা কি দেখতে পাবো? বিপ্লবের ইতিবাচক দিক আমরা দেখতে পাবো কিছু, পরের পেজে আমরা দেখবো বিপ্লবের নেতিবাচক দিক। হ্যাঁ, ফলাফলের ইতিবাচক কি দেখেন? রাজতন্ত্রের অবসান। রাজতন্ত্র একটা বাজে জিনিস। কেন? ওই যে রাজার ছেলে রাজা হবে, তার ছেলে আবার রাজা হবে, কিন্তু তারা তো কোনো যোগ্যতা অর্জন করবে না, গিয়ে শেষমেশ কি করবে? খাবে, ঘুমাবে, ফুর্তি করবে, আর রাজ্যের মানুষ জাহান্নামে যাবে। তাই রাজতন্ত্রের পতন একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস বা দরকারি জিনিস। তারপর হচ্ছে গণতান্ত্রিক আদর্শের প্রসার। গণতন্ত্র যে 100% ঠিক তা কিন্তু আমি কখনোই বলতেছি না, কিন্তু গণতন্ত্র হচ্ছে এমন একটা ব্যাপার, যেই ব্যাপারটাতে জনগণের কথার মূল্য থাকে, জনগণ ভোট দিতে পারে, জনগণ অন্তত তার প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা মাঝে মধ্যে হলেও রাখে। এটা হচ্ছে গণতন্ত্র। কিন্তু রাজতন্ত্র তো সে কথা বলারই অধিকার রাখে না, ভোট দেওয়া তো পরের কথা। সাম্য, জাতীয়তাবাদী চেতনার উত্থান এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ফরাসি বিপ্লবের এই জায়গা থেকে কিন্তু সূচনা হয়। এরপরে আমরা দেখি বিপ্লবের আসলে নেতিবাচক কারণ। নেতিবাচক কারণগুলো কি কি? ব্যাপক রক্তপাত ও অরাজকতা। এইখানে আমরা দেখতেছি ষোড়শ লুইকে যে তার জীবন্যাসের যে ব্যাপারটা, সেটা আমরা এইখানে ছবিতে দেখতেছি। ব্যাপক রক্তপাত। রক্তপাত কেন হয়? ওই যে বললাম, বাস্তিল দুর্গ। এই বাস্তিল দুর্গ যখন পতন হয় বা বাস্তিল দুর্গ যখন ভেঙে ফেলা হয়, তখন কিন্তু ওখান থেকে অস্ত্র নিয়ে ফেলা হয় এবং এই বিপ্লবটা একদম সশস্ত্র বিপ্লবে চলে যায় এবং অরাজকতা, বেশ কিছু অরাজকতা হয়। কারণ ওই যে বাস্তিল দুর্গে যারা বন্দী ছিল, তাদের মধ্যে কিন্তু অনেকেই কি ছিল? আসলেই অপরাধী ছিল, তাদেরকেও ছেড়ে দেওয়া হয়। এছাড়াও আরো বেশ কিছু অরাজকতা হয় সেই বিপ্লবে। অর্থনৈতিক সংকট, কারণ যখন বিপ্লব হয় তখন কিন্তু একটা বিশাল অর্থনৈতিক সংকট হয়। 2024 সালে আমাদের হয়েছিল। বর্তমানে এখন যদিও বাংলাদেশ ঠিক আছে, যখন বিপ্লব হয় তখন এগুলো হবেই। তারপরে সামরিক একনায়ক নেপোলিয়নের উত্থান। এখন নেপোলিয়নকে যে আমি একটু আগে বিপ্লবের শিশু বললাম, তার মানে এই না যে নেপোলিয়নও ভালো শাসক। নেপোলিয়ন অবশ্যই ভালো শাসক, কিন্তু নেপোলিয়নের কিছু খারাপ গুণ ছিল। এর মধ্যে একটা হচ্ছে নেপোলিয়ন ছিল উচ্চ বিলাসী। সে মানে অল্পতে খুশি থাকতে পারতো না, তার ইচ্ছা ছিল পুরা বিশ্ব দখল করে ফেলাবো আমি। এইরকম তার চিন্তাধারা ছিল। নেপোলিয়ন নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। বিশাল এক শাসক, তার জীবন নিয়ে কথা বলবো, তাকে দুইবার বনবাসে দেওয়া হয়, এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু নেপোলিয়নকে কিন্তু একদম ভালো দেখলে হবে না। সে ফ্রান্সের জন্য অনেক কিছু করেছে, কিন্তু তার চিন্তাধারা ছিল আলাদা। তার চিন্তা ছিল কি? সমগ্র বিশ্ব আমার আয়ত্তেই এনে ফেলতে হবে।
এরপরে আমরা দেখি এইটার প্রভাব আসলে বিশ্বে কি কি পড়ে, বৈশ্বিক প্রভাব। হ্যাঁ, বৈশ্বিক প্রভাবটা কি কি পড়ে। ইউরোপে গণতন্ত্র ও জাতীয়তাবাদের আন্দোলন ছড়িয়ে পড়ে। আমি একদম ক্লাসের শুরুতে বলেছিলাম বিপ্লব হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা কি ছোঁয়াচে রোগের মতো। করোনা যেমন ছোঁয়াচে রোগ, এই বিপ্লবটাও হচ্ছে ছোঁয়াচে ব্যাপার। ঠিক আছে, আমরা আরব বসন্তের কথা বলতে পারি। সেই 2010 সালে সেই মোহাম্মদ বায়োজিজি, তিউনিসিয়ার যুবক, হ্যাঁ, তার থেকে দেখে কিন্তু 5টা আরব দেশে শেষ পর্যন্ত লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফি 42 বছরের শাসন কিন্তু কি করতে হয়, শেষ করে সরে যাইতে হয়। এখন আমরা এই আমাদের উপমহাদেশে মানে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, এইখানেও কিন্তু আমরা দেখতে পারি বিপ্লবে বিশাল 16 বছর 17 বছরের রাজ্য ছেড়ে পালাতে হয়। হ্যাঁ, বিপ্লব হচ্ছে ছোঁয়াচে ব্যাপার। এই জন্য ফরাসি বিপ্লবের পরে গণতন্ত্র ও জাতীয়তাবাদের আন্দোলন সমগ্র ফ্রান্স জুড়ে, ফ্রান্সের থেকে সমগ্র ইউরোপ জুড়ে বা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। এরপরে লাতিন আমেরিকার স্বাধীনতা আন্দোলনের প্রভাব, কারণ লাতিন আমেরিকার যে দেশগুলো আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, যাদেরকে আমরা আজকে ফুটবল খেলতে দেখি, ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখি, হ্যাঁ, মেসি, তারপরে নেইমার, কাকা, রোনালদো, এরা যেখান থেকে আসছে, সেই সব দেশগুলো কিন্তু একসময় ইউরোপের এই দেশগুলোর উপনিবেশ ছিল। যেমন আমরা ব্রাজিলের যদি জানতে চাই যে ব্রাজিলের ভাষা কি, ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ। কারণ ফরাসিরা, পর্তুগিজরা একসময় ওইখানে কি করছে, উপনিবেশ করে রাখছিল, শাসন করছে। আর্জেন্টিনাকেও আমরা দেখতে পাই একইভাবে, আর্জেন্টিনার ভাষা হচ্ছে স্প্যানিশ। ওকে, সো লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা কি করে, ওই সময় আস্তে আস্তে স্বাধীনতা আন্দোলন শুরু করে। আধুনিক গণতান্ত্রিক সংবিধানের পথ প্রদর্শন শুরু হয়, বা পথ প্রদর্শক হিসাবে ফরাসি বিপ্লবের পর থেকে আস্তে আস্তে আধুনিক সংবিধান কি হয়, আধুনিক সংবিধান চলে আসে। এবং সব শেষে যদি আমরা জানতে চাই, সব শেষে কি হয়, ফরাসি বিপ্লব ছিল জনগণের স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব অর্জনের সংগ্রাম। ঠিক আছে, মানে এইটা ছিল জনগণের স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এইগুলো অর্জনের একটা বিশাল সংগ্রাম। এই সংগ্রামে কি হয়, শুধু ফ্রান্স না, বিশ্ব ইতিহাসে আধুনিক রাষ্ট্র ও গণতান্ত্রিক চিন্তার বিকাশে গভীর প্রভাব ফেলেছিল। যেই প্রভাবটা আমরা পরবর্তীতে কোথায় কোথায় দেখতে পাই, পরবর্তীতে আমরা রুশ বিপ্লব দেখতে পাবো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এইভাবে কোল্ড ওয়ার, সব জায়গায় কিন্তু এইটার একটা চিন্তার প্রসার, একটা ধারা আমরা দেখতে পাবো। সো আজকের ক্লাস আসলে এতটুকুই ছিল। আর এই ফরাসি বিপ্লব থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে, সেই কোশ্চেনগুলো আমি আপনাদের দেখিয়ে দিব। আমাদের এরকম করে আরও বেশ কিছু ক্লাস আসবে, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।